Laravel Vue Js CRUD টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। CRUD টিউটোরিয়াল সিরিজে আমরা একটি CRUD অ্যাপ্লিকেশন তৈরি করব, যেটা কোনো ডাটা আপনি ইনসার্ট করতে পারবেন, ডাটাকে রিড করতে পারবেন, ডাটাকে আপডেট করতে পারবেন এবং কোনো ডাটাকে আপনি ডিলিট করতে পারবেন। এই বিষয়গুলো এই টিউটোরিয়ালে থাকবে এবং সেটা সম্পূর্ণ Laravel এবং Vue Js দিয়ে কমপ্লিট করা হবে। শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ নতুন কোনো ভিডিও আসলেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই CRUD টিউটোরিয়াল শুরু করার জন্য আমাদের হচ্ছে অ্যাট ফার্স্ট প্রজেক্টটিকে আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে আমরা একটি ডাটাবেজের টেবিল ক্রিয়েট করেছি। টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন। এটা হচ্ছে PHP আর্টিজান মাইগ্রেট কমান্ড দিয়ে একটি টেবিল ক্রিয়েট করে নেবেন আপনারা। তো অলরেডি আমি একটি টেবিল ক্রিয়েট করে নিয়েছি। এখানে কাস্টমার নামে একটি টেবিল ক্রিয়েট করে নিয়েছি এবং এইটার মধ্যে হচ্ছে আমার 3টা ফিল্ড আমি নিয়েছি, একটা নেম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস। এবং এটার সাথে হচ্ছে আপনি একবারে একটি কাস্টমার মডেল ক্রিয়েট করে নেবেন এবং একটি কাস্টমার কন্ট্রোলার ক্রিয়েট করে নেবেন। আমি এগুলো ক্রিয়েট করে নিয়েছি এবং আমি একটি ব্লেড ফাইলও ক্রিয়েট করে নিয়েছি, যে কাস্টমার নামে একটি ব্লেড ফাইল। এবং কন্ট্রোলারের ভিতরে আমি একটি ফাংশন ক্রিয়েট করেছি, যে পাবলিক ফাংশন রিটার্ন হচ্ছে আপনার যে কাস্টমারটা আসবে সেই কাস্টমারের ব্লেড ফাইলটাকে আমি এখানে রিটার্ন করে নিয়েছি। তো আমি এটাকে ডাটাবেজে মাইগ্রেট করে নিয়েছি অলরেডি। ডাটাবেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে PHP আর্টিজান মাইগ্রেট কমান্ড দিয়ে আমি ডাটাবেজটাকে এই ডাটাবেজের এই টেবিলটাকে মাইগ্রেট করে দিয়েছি। এখানে যে আমাদের ডাটাবেজ টিউটোরিয়ালের যে ডাটাবেজ কাস্টমার ডাটাবেজটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এইগুলোকে এখন হচ্ছে আমাদের একটি ভিউ কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা যেহেতু ভিউতে কাজ করব, সো আমাদের এখন এইটাকে ভিউ কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি একটি কাস্টমার কম্পোনেন্ট ক্রিয়েট করে নিয়েছি। এই এক্সাম্পলটাকে কপি করে নিয়ে ক্রিয়েট করছি। আপনারা এই কোডটা চাইলে দেখতে পারবেন, আমি গিটহাবের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা দেখে নিতে পারবেন। এটা আমার কাস্টমার কম্পোনেন্ট, জাস্ট এটা লিখে রাখছি। আর নিচে হচ্ছে আমাদের আগের পর্বের যে এক্সিউজটা ছিল, যে কোনো ডাটা গেট করার জন্য যে মেথডটা ছিল এক্সিউজ, সেই মেথডটা আছে। আর এখানে যে ইরোর দেখাচ্ছে এটা আসলে কোনো ইরোর না, এটা হচ্ছে আপনার ES6 এর যে প্যাটার্নটা সেটা হচ্ছে এডিটর চিনতে পারতেছে না, এই কারণে এখানে ইরোর ধরতেছে, কিন্তু আসলে এটা কোনো ইরোর না। তো এখন এই কম্পোনেন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। ক্রিয়েট করার পর আমি এটাকে অ্যাপ.js এর মধ্যে রেজিস্টার করে নিয়েছি, যে অ্যাপ.js Vue.js এর ভিতরে রিসোর্সের ভিতরে জেএস আছে, জেএস এর ভিতরে যে অ্যাপ.js, ওইখানে সেই কম্পোনেন্টটাকে হচ্ছে আপনার রেজিস্টার করতে হবে। যে ভিউ কম্পোনেন্টের ভিতরে এসে একটা ফার্স্ট প্যারামিটার আপনি যে নাম দিতে চাচ্ছেন ওই কম্পোনেন্টটার সেই নাম দেবেন এবং রিকোয়ার্ডের ভিতরে এসে আপনার ওই ভিউ কম্পোনেন্টের ফাইলটি যে লোকেশনে আছে সেই লোকেশনটি দিতে হবে। তো এখন হচ্ছে আমরা এই কাস্টমার ব্লেডের ভিতরে ওইটাকে অ্যাক্সেস করব। তো এটাকে অ্যাক্সেস করার জন্য এখানে কাস্টমার কম্পোনেন্ট যে নামটা আমরা দিয়েছি সেই নামটি ওইখানে ট্যাগের মধ্যে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা যদি এখন এটাকে অ্যাক্সেস করি কাস্টমার, তাহলে কিন্তু আমাদের কোনো পেজই আসবে না। কারণটা হচ্ছে যে আপনার Vue.js এর কোনো কিছু ব্লেডে অ্যাক্সেস করতে হলে আমাদের যে ফার্স্ট পর্বে আমরা দেখিয়েছিলাম ওয়েলকাম ব্লেডের ভিতরে যে ফুটারে একটি স্ক্রিপ্ট থাকতে হবে, যে মিক্স app.js, এই স্ক্রিপ্টটা অবশ্যই লিঙ্ক আপ করাতে হবে। তো আমাদের কাস্টমার ব্লেডের ভিতরে কিন্তু কোনো কিছু নাই, অ্যাপ.js-টা কিন্তু সে পাচ্ছে না, এই জন্য সে কিছু দেখাচ্ছে না। PHP আর্টিজান মেক অথ কমান্ডটি যখন দিয়েছি তখন এইখানে একটি লেআউট ফাইল তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি, লেআউটস ফোল্ডারের ভিতরে গেলেই দেখতে পারবেন। তো আমরা লেআউটটাকেই ইউজ করি, তাহলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে সুবিধা হবে এবং অ্যাপ.js-টিও পেয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের অ্যাপ.js এর এই অ্যাপ ব্লেডের ভিতরে গেলে দেখতে পারবেন যে এইখানে অ্যাপ.js দিয়ে সেটাকে লিঙ্ক আপ করা যায়, এটাকে অ্যাসেট দিয়েও লিঙ্ক করা যায়। আপনারা চাইলে মিক্স ইউজ করতে পারেন অথবা অ্যাসেটের ভিতরে ওইটাকে লিখতে পারেন, একই কাজ করবে। তো এটার জন্য আমি এখন আমার হোম ব্লেডের ভিতরে যে লেআউটটি দেখেন, যে লেআউটটি করা ছিল, এই লেয়ারটিকে আমি একটু কপি করে নিচ্ছি, যদিও পুরাটা লাগবে না। তো এখানে আমি কাস্টমার ব্লেডে আসলাম, কাস্টমার ব্লেডে এসে এটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে জাস্ট এইখান থেকে এই সব কিছু আমি রিমুভ করে দিব, কারণ এটা আমাদের লাগবে না। জাস্ট আমাদের হচ্ছে লেআউট, উপরে লেআউটটাকে এক্সটেন্ড করতে হবে এবং সেকশনের ভিতরে এসে এই কন্টেন্টের ভিতরে হচ্ছে আমাদের অ্যাপ.js-টাকে দিতে হবে। তো এখন যদি আমরা আমাদের পেজটিকে রিফ্রেশ করি তাহলে আমরা কিছু দেখতে পাবো। এই যে দেখেন যে আমাদের কাস্টমার কম্পোনেন্ট, আমরা যে লেখাটি দিয়েছিলাম কাস্টমার কম্পোনেন্ট, সেই লেখাটি কিন্তু চলে আসছে। এই যে তো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের একটি ফর্ম তৈরি করতে হবে, যেখানে কাস্টমারের ইনফরমেশনগুলো আমরা সেভ দিব। জাস্ট আমি একটি ফর্ম তৈরি করে নিব, আপনারা আপনাদের মতো করে ফর্ম তৈরি করে নেবেন।
তো এখানে আমি একটি কাস্টমারের ইনফরমেশন সেভ করার জন্য একটি কম্পোনেন্টের ভিতরে একটি ফর্ম ডিজাইন করে নিয়েছি। জাস্ট নর্মালি একটি ফর্ম, এখানে একটি ফর্মের ভিতরে নর্মালি ফর্ম, আপনারা মেথড এখানে লেখার কোনো দরকার নাই, আপাতত জাস্ট ফর্ম নিয়ে রাখবেন। নিয়ে এখানে একটি ইনপুট ফিল্ড নিয়েছি, এখানে একটি ইনপুট ফিল্ড, লেভেল ইনপুট ফিল্ড, এখানে এসে আরেকটি ইনপুট ফিল্ড, মোটামুটি 3টি ইনপুট ফিল্ড এবং একটি সাবমিট বাটন। জাস্ট নর্মালি এখানে কোনো ভ্যালিডেশন কোনো কিছু নাই। তো এটাকে সেভ করার জন্য হচ্ছে আমাদের এখন কিছু কাজ করতে হবে। আমরা ইউজ করব না কোনো ইনফরমেশন সেভ করার জন্য, আমরা হচ্ছে ভি মডেল ইউজ করবো ইনপুট ফিল্ডে। আপনারা Vue.js এর ডকুমেন্টেশন দেখলে বা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এখানে দেখতে পাবেন যে ভি মডেল ইউজ করা হয়। ভি মডেল ইউজ করলে নেম এবং ভ্যালুটাকে তারা ওভাররাইড করে ভি মডেলে কাজ করে। তো এখন আমরা এখানে ভি মডেল লিখব। তার আগে ভি মডেল লেখার আগে আমাদের যে ইনপুট ফিল্ড আছে সেই ইনপুট ফিল্ডগুলোকে আমরা রিটার্নের মধ্যে এসে সেগুলোকে অবশ্যই ডিফাইন করে রাখতে হবে যে আমি কি ফিল্ডটাকে নিয়ে কাজ করতে যাচ্ছে। তো এটার জন্য আমার এখানে আছে হচ্ছে একটি লাগবে নেমগুলোকে অলরেডি ডিফাইন অবশ্যই করে রাখতে হবে। এগুলো আমরা ইনফরমেশনগুলো ডাটাবেসে সেভ করবো, সো এখানে এমটি স্ট্রিং দিয়ে সেভ করে রাখতেছি address। এবং এখানে এসে আমরা এগুলাকে ভি মডেল, তো এইগুলো আপনারা কিন্তু npm রান ওয়াচ অবশ্যই দিয়ে রাখবেন, কারণ আমি npm রান ওয়াচ দিয়ে রাখছি দেখি কিন্তু সে আমি Vue.js এ যাই চেঞ্জ করতেছি সেগুলাই কিন্তু সে মিক্সের ভিতরে অটোমেটিক বিল্ড হচ্ছে, মিক্স হচ্ছে। তো এখন হচ্ছে আমাদের একটি মেথড তৈরি করতে হবে যেখানে ডাটাটি আমি সেভ করতে পারবো। তো সেটার জন্য মেথডের ভিতরে এসে আমি একটি মেথডের একটি নাম দিব, কাস্টমার নামে একটি মেথড ক্রিয়েট করলাম। এর ভিতরে এসে আমাদের হচ্ছে এখন এক্সিকিউটের যে পোস্ট মেথড আছে সেই পোস্ট মেথডে কাজ করতে হবে। এখানে যে এক্সিকিউট পোস্টটা আছে সেই পোস্টটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমার দেন ফাংশন এবং ক্যাচ ফাংশনের ভিতরে আসবে এবং এই পোস্ট ইউআরএল এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আমি কোন ইউআরএল এ এটাকে আমি সেভ করতে চাচ্ছি সেই ইউআরএলটা আমার এখানে দিতে হবে। তো এটার জন্য এখন আমাদের হচ্ছে ব্যাক এন্ডে একটি কাজ করে রাখতে হবে এবং এই কাস্টমার ডাটা সেভের এটাকে বাটনটি আছে সেই বাটনের মধ্যে আমি ক্লিক ইভেন্ট দিয়ে আমার যে মেথডটি আছে সেই মেথডটিকে আমি এখানে কল করব। কল করার পর এখানে এখন দেখব যে আমি যখন ক্লিক করব এখানে তখন আমার সে কাজ করবে কিনা, তো এই মেথডটা কল হবে কিনা সেটার জন্য আমি এখানে আমার যে মেথড আছে মেথডের ভিতরে আমি একটি কনসোল লগ লিখছি। যখনই আমি ক্লিক করব এই মেথডটাতে তখনই এখানে আমার এই কনসোল লগে একটি মেসেজ দিবে যে এটা ক্লিক হচ্ছে, তার মানে আমি কনসোল লগ করছি এই মেথডের ভিতরে জাস্ট বোঝার জন্য যে আমার এই মেথডটাকে সে কল হচ্ছে কিনা। তো আমি এখানে ইন্সপেক্ট করে কনসোল লগটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে আমি এখন একটু রিফ্রেশ দিয়ে নিব। আপনারা এটাকে ক্যাশ ক্লিন করে নেবেন, অবশ্যই ক্লিন করে নিয়ে এখন যদি আপনারা এখানে বাটনে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে ক্লিক সেভ ওয়ার্ক, তার মানে আমার এই বাটনটিতে আমি যখন ক্লিক করছি আমার ওই মেথডটি তখন সে ফায়ার হচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, যখন আমরা এখানে ক্লিক করতেছি এটা ফায়ার হচ্ছে এবং এটার মধ্যে যে ইউআরএল সে সেভ হবে, যে অ্যাকশন ইউআরএল এর মধ্যে ডাটাটা সেভ হবে সেইটা দিতে হবে। তো এখানে আমাদের এখন ব্যাক এন্ডে একটু কাজ করে আসতে হবে যে আমাদের যখন এখান থেকে ডাটা পাঠাবো তখন সে এখানে এসে সেভ হবে। তো এটার জন্য আমরা এখানে একটি ফাংশন বা মেথড বলেন সেটাকে আমি ক্রিয়েট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে এটা রিকোয়েস্টের মধ্যে আসবে। রিকোয়েস্ট কি অলরেডি আপনারা জানেন, কারণ আমি এর আগে টিউটোরিয়ালগুলোতে এটা বলেছি। এখানে চাইলে আপনারা ভ্যালিডেট করে নিতে পারেন যে অবশ্যই দিস ডট, এই ভ্যালিডেটের ভিতরে হচ্ছে আমার ইনফরমেশনগুলো অবশ্যই দিতে হবে। তো এখানে আমি একটি নেমটাকে ভ্যালিডেট করে দিচ্ছি, জাস্ট এটাকে ভ্যালিডেট করে নিলাম। ভ্যালিডেট করার পরে আমরা এটাকে করব, তার আগে আমরা এখানে এটাকে ডিবাগের ভিতরে দেখব যে আমাদের যা ব্যাক ফ্রন্ট এন্ড থেকে পাঠাচ্ছি সেইগুলা ব্যাক এন্ডে আমরা পাচ্ছি কিনা। সেটার জন্য ডিটি মেথডটাকে কল করে রিকোয়েস্ট যা আসবে সবগুলাকে আমরা প্রিন্ট করব এখানে। তো এটাকে আমরা একটি রাউট ক্রিয়েট করতে হবে অবশ্যই এবং এটা পোস্ট মেথডে সেভ হবে, কাস্টমার সেভ এবং মেথডের নাম হচ্ছে সেভ। তো এখন এই ইউআরএলটিকে আমাদের কল হবে, সেটার জন্য হচ্ছে আমরা আমাদের যে ভিউ কম্পোনেন্ট ছিল সেই কম্পোনেন্টে সেই ইউআরএলটাকে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখানে এখন আমাদের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোকে কল করতে, এই ফিল্ডগুলো আছে যেমন এখানে আছে আমার নেমের ভিতরে যেটা আমি পাঠাচ্ছি উপরে ভি মডেল থেকে, এই যে ভি মডেলের ভিতরে যেটা পাঠাচ্ছি এইগুলো হচ্ছে এখানে দিস দিয়ে কল করতে হবে। এবং এরপরে আছে হচ্ছে আরেকটি আমার ফোন
এবং আরেকটি আছে হচ্ছে অ্যাড্রেস। এবং নিচে যখন সে এখানে একটি কনসোল লগ হচ্ছে দেন লিখলাম আমি, এটার ভিতরে হচ্ছে আমার ডাটাগুলো যাচ্ছে, আমি যে ইনপুট ফিল্ডে যে যা কিছু দিচ্ছি এবং এটাকে দেনের ভিতরে এসে সে একটা রেসপন্স দিচ্ছে। যদি সেভ হয় তখন এখানে সে একটি দেন এর ভিতরে এসে দেন কনসোল লগ করবে, রেসপন্সে যা পাবে, এবং ক্যাশের ভিতরে যদি আসে তার মানে সে সেভ হচ্ছে না ইরোর, তখন ক্যাশের ভিতরে এসে যে ইরোরটা পাচ্ছে সেই ইরোরটাকে সে কনসোল লগে দিবে। তো আমি এখানে একটি আলাদা মেসেজ দিয়ে রাখছি ইরোরের ভিতরে। তো এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করে বা ক্যাশ ক্লিন করে নেবেন, অনেক সময় ভিউজেসের একটু চেঞ্জ হতে প্রবলেম হয়। তো এখানে আমি ইনফরমেশন দিচ্ছি, দিয়ে যদি সাবমিট করি তাহলে এখানে দেখেন যে ক্লিক সেভ ওয়ার্ক এবং সেভ হয়েছে, এবং এখানে আমাদের একটি রেসপন্সের ভিতরে কিন্তু যা যা পাচ্ছে সেইগুলো সে মেসেজটা দিয়েছে অলরেডি। তো এখানে দেনের ভিতরে এসে এই মেসেজটা দিচ্ছে সে, তার মানে আমাদের ডাটাটি যাচ্ছে। এবং আমরা যদি নেটওয়ার্ক ওপেন করি এখানে দেখতে পারবেন যে এই যে নেম যা যা দিয়েছি সেইগুলো সে ব্যাকএন্ডে যাচ্ছে। তার মানে আমি এখানে যে ডিবাগ করেছি আমাদের ব্যাকএন্ডে, সেই ডিবাগটা সে কাজ করছে, যে এখানে যে ডিবাগ করেছি সেইগুলো সে ব্যাকএন্ডেও পাচ্ছে। তো এখন আমাদের এইগুলো সেভ করতে হবে। তো সেভ করার জন্য অলরেডি প্রায় সব কাজ হয়ে গেছে। এখন সেভ করার আগে হচ্ছে আমাদের, না হলে সেই ডাটাগুলো সেভ হবে না। আমাদের ফিল্ডের নামগুলো এখানে বলে দিব আমরা, নেম, এই তিনটা আমাদের সেভ হবে। ব্যাকএন্ড থেকে যেটা পাচ্ছি আমরা এটাকে মডেল কল করলে ক্রিয়েট করতে পারবো, যে যা ডাটা ব্যাকএন্ড থেকে আসতেছে আমরা সেটাকে ডাটাবেজে এখন ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য হচ্ছে আমার যে মডেলটি আছে কাস্টমার, এটাকে কল করে ক্রিয়েট যে কল ব্যাক ফাংশন আছে সেই ফাংশনটাকে এখানে ক্রিয়েট করে দিব। এটা হচ্ছে আমার যে টেবিলের কলাম আছে সেই কলামের ভিতরে এটাকে আমি সেভ করব। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট নেম, এবং এই নেমটাকে আপনারা চাইলে এখানে একটি ভেরিয়েবলের ভিতরে রাখতে পারেন। যেমন এখানে আমি একটি নেম নামে একটি ভেরিয়েবল নিয়ে এই রিকোয়েস্টে যেটা পাচ্ছি সেটাকে আমি এই ভেরিয়েবলের ভিতরে রাখলাম। তখন আমরা এখানে সরাসরি আমি চাইলে এই রিকোয়েস্ট না লিখে নেমটা এখানে লিখব। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এইভাবে আপনারা করবেন। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম। ফোন রিকোয়েস্টের ভিতরে আমি সরাসরি এখানে রিকোয়েস্ট নিচ্ছি। আরেকটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। তো এখানে এটাকে হচ্ছে কিন্তু সে ক্রিয়েট হয়ে যাবে। তো এখন যদি আমরা ব্যাকএন্ড থেকে এই ডাটাগুলোকে আবার একটু রিফ্রেশ দিয়ে সেভ করি, এটাকে যদি সেভ করি তাহলে দেখতে পারবো এখানে দেখেন যে কনসোল লগে যদি আসেন এখানে যে দেন রেসপন্সের ভিতরে কিন্তু সে এই ডাটাগুলো সেভ হয়ে গেছে, এবং এখানে ডাটাটা ইন্টি দেখাচ্ছে কারণ আমরা কোনো রেসপন্স ব্যাকএন্ড থেকে দেয় নাই, এই কারণে সে কোনো মেসেজ দিচ্ছে না। তার মানে এটা সেভ হয়ে গেছে। এবং নেটওয়ার্কের ভিতরে যদি আসি দেখেন যে এখানে এমটি দেখাচ্ছে, কারণ ব্যাকএন্ডে আমরা কোনো ডাটা রেসপন্স বা কোনো কিছু সেভ হওয়ার পরে যে একটা রিটার্ন করবে সেই রিটার্নটা আমরা করি না। আমরা এখন ডাটাবেস যদি চেক করি তাহলে বুঝতে পারবো যে আমাদের ডাটাগুলো সেভ হচ্ছে কিনা। তো দেখেন যে এখানে কিন্তু আমাদের ডাটাগুলো সে সেভ হয়ে গেছে, আমরা যা যা ইনফরমেশন সেভ দিচ্ছি সবগুলোই সেভ হচ্ছে। তো ব্ল্যাঙ্ক রেখে যদি আমরা এখন এখানে সেভ বাটনে সেভ করি তাহলে এখানে দেখেন যে একটি কনসোল লগে এরর দিয়েছে, পোস্ট আনপ্রসেস এন্টিটি। তো এখন যদি আমরা নেটওয়ার্কে যাই তাহলে এখানে দেখতে পারবো যে নেটওয়ার্কে এরর দিচ্ছে যে দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড বিকজ অফ, আমরা নেম ফিল্ডটাকে শুধু রিকোয়ার্ড করেছি, ভ্যালিডেশন করেছি যে এই ফিল্ডটা অবশ্যই দিতে হবে। তো আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আই হোপ নেক্সট টিউটোরিয়ালে এই ডাটাগুলো আমি নিয়ে এসে দেখাবো এবং আরও বাদবাকি কিছু কাজ ভ্যালিডেশন দেখাবো। সো আই হোপ নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এর মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন।